পিএসসির আবু জাফর কারাগারে থাকলেও চলছে স্ত্রীর নামে কোচিং সেন্টার। ছুটির দিনে ক্লাস নেন নিজেই, প্রশ্ন ফাঁস নিয়ে নানা আলোচনা। এবারে সাদিক এগ্রোর বিরুদ্ধে কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগ, তদন্ত শেষে ব্যবস্থা নেবে এনবিআর, সরকারকে কঠোর তদারকির পরামর্শ। কোটা নিয়ে স্থায়ী সমাধানের দাবিতে আন্দোলন অব্যাহত, পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় অবরোধ, আজ সব ক্যাম্পাসে বিক্ষোভ। রাসেল ভাইবার আতঙ্কে নির্বিচারে মারা হচ্ছে সাপ, প্রাকৃতিক ভারসাম্য নষ্টের আশঙ্কা, বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরকে ভূমিকা রাখার তাগিদ। এবং খুলনার টক অব দ্য টাউন আওয়ামী লীগ নেতা তারা বিশ্বাস, ইউপি চেয়ারম্যান রবি হত্যা মামলায় গ্রেফতারের পর আসছে একের পর এক অভিযোগ। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার হয়েছেন পিএসসির উপপরিচালক আবু জাফর। তিনি কারাগারে থাকলেও তার স্ত্রীর নামে গড়ে তোলা প্রতিষ্ঠান জ্যোতি কমার্শিয়াল সেন্টার চলছে বহাল তবিয়তেই। সরকারি চাকরিতে নিয়োগে দেশের একমাত্র স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কিভাবে চাকরি প্রস্তুতি কোচিং সেন্টার চালান, সরেজমিনে তদন্তে দেশ টিভির ক্যামেরা জ্যোতি কমার্শিয়াল সেন্টারে। এ কর্মকর্তার রমরমা কোচিং ব্যবসা নিয়ে উঠছে প্রশ্ন। তবে কি কোচিং সেন্টারের মাধ্যমেই প্রশ্ন ফাঁসের চক্রটি চালাতেন তিনি? মাহমুদ হাসানের 2 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব, ক্যামেরায় ছিলেন উজ্জ্বল হোসেন। আবু জাফর কর্মরত আছেন বিপিএসসির উপপরিচালক হিসেবে। সম্প্রতি বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্ন জালিয়াতিতে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার হন তিনি। এখন রয়েছেন কারাগারে। পাবলিক সার্ভিস কমিশনের এ কর্মকর্তা কারাগারে থাকলেও তার স্ত্রীর নামে গড়ে তোলা প্রতিষ্ঠান জ্যোতি কমার্শিয়াল সেন্টার চলছে বহাল তবিয়তেই। নাম কমার্শিয়াল সেন্টার হলেও আদতে এটি একটি কোচিং সেন্টার, যেখানে সরকারি চাকরির প্রস্তুতির কোর্স করানো হয়। সরকারি নিয়োগে দেশের একমাত্র স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কিভাবে চাকরি প্রস্তুতির কোচিং সেন্টার চালান, তার সরজমিন তদন্তে দেশ টিভির ক্যামেরা জ্যোতি কমার্শিয়াল সেন্টারে। জানা গেল 1995 সাল থেকে স্ত্রী শিরিন আক্তার জ্যোতির নামে এই সেন্টারটি চালাচ্ছেন পিএসসির উপপরিচালক আবু জাফর। আবু জাফর হলো ওনার এই শিরিন আক্তারের স্বামী, উনি শিরিন আক্তার, আমরা এখানে কাজ করি। উনিও এরকম খণ্ডকালীনই আসে আর কি, তো একেবারে ফুললি এখানে ওনার তো অফিস আছে, উনি অফিস করে মাঝে মধ্যে আসেন এইভাবে আর কি। আমি যতটুকু জানি উনি একজন উপপরিচালক। তা তো অবশ্যই ডিডি। 70,000 টাকায় ভাড়া নেয়া অফিসে শিক্ষার্থী প্রায় 200। কর্মকর্তারা জানালেন সাপ্তাহিক ছুটির দিনে ক্লাস নেন সেন্টারটির পরিচালক আবু জাফর ও তার স্ত্রী জ্যোতি। আবু জাফর উনি এখানে আসেন কখন? উনি খুব কম আসেন, চাকরি করে। আবু জাফর সাহেব আসেন পিএসসির প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার কর্মকর্তার রমরমা এই কোচিং ব্যবসা নিয়ে উঠেছে প্রশ্ন। তাহলে কি এই কোচিং সেন্টারের মাধ্যমে প্রশ্ন ফাঁসের চক্রটি চালাতেন তিনি? শিক্ষক আছে, সবাই সরকারি জব করে, এরা এসে 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস নিয়ে চলে। তাও এখানে স্টুডেন্ট ছিল, তারা এখন চাকরি পেয়েছে, এরা এখানে এসে ক্লাস নেয়। হ্যাঁ, এখানে পড়াশোনা করলে চাকরি পাওয়া নিশ্চিত। আচ্ছা, উনি তো আর 3য় বা 4র্থ শ্রেণীর কর্মকর্তা না, উনি এখানে আসেন ক্লাস নিতে। পরীক্ষার কোশ্চিন কি ওনার পক্ষ থেকেই আসে? না, এই শিক্ষকরাই করেন নাকি। পিএসসির কর্মকর্তা আবু জাফরের এই কোচিং সেন্টারের তত্ত্বাবধায়কের সঙ্গে কথার ফাঁকে বেরিয়ে আসে প্রশিক্ষকদের তালিকা, যা দেখে চোখ চড়ক গাছ এই প্রতিবেদকের। চমকপ্রদ সেই তথ্য থাকছে পরের পর্বে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। এবার কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগ উঠেছে ছাগল কাণ্ডে আলোচিত সাদিক এগ্রোর বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির 4টি আউটলেটে বিক্রি কম দেখিয়ে ভ্যাট ফাঁকি দেওয়ার তথ্য প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট অনুবিভাগ। তাদের গোয়েন্দা সেলের তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আর টিআইবি বলছে কর ফাঁকি বন্ধে সরকারের আরও কঠোর পদক্ষেপ দরকার। নূপুর মাহমুদের রিপোর্টে বিস্তারিত। একের পর এক অভিযোগ আসছে আলোচিত সাদিক এগ্রোর বিরুদ্ধে। এবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে তদন্তে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড। সাদিক এগ্রোর 4টি আউটলেটে বিক্রয় ও মূসক সংক্রান্ত দলিলাদি জব্দের পর প্রাথমিকভাবে বড় অঙ্কের ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছে তারা।
কর্মকর্তারা জানান 2019 সালের 1 জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত 4টি আউটলেটে কেনাবেচা হয়েছে প্রায় 15 কোটি 84 লাখ টাকা, কিন্তু ভ্যাট রিটার্নে কম দেখানো হয় প্রায় 10 কোটি টাকা। এর মাধ্যমে তারা ভ্যাট ফাঁকি দিয়েছে প্রায় 1 কোটি 32 লাখ টাকা। সবচেয়ে বেশি ফাঁকি দিয়েছে তেজগাঁও লিংক রোডের আউটলেটে। এ নিয়ে বড় পরিসরে তদন্ত চলছে জানিয়ে কর্মকর্তারা জানান, সব তথ্য প্রমাণ হাতে নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় গোয়েন্দা সেলই এটার তদন্ত করবে এবং তারাই ব্যবস্থা নেবে। এনবিআর এ যোগাযোগ করলে ফান্ডটা জানতে পারবেন। সিআইসিতে আছে ওটা, হ্যাঁ, কেন্দ্রীয় গোয়েন্দা সেল। এদিকে কর ফাঁকি একটি বড় দুর্নীতি উল্লেখ করে টিআইবি বলছে, সরকারের সদিচ্ছা পারে এমন অনিয়ম বন্ধ করতে। সাদিক আগ্রহ কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়, আরো অনেকেই এই ধরনের অনিয়মের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করছেন এবং সেটা করছেন কিন্তু শুধু এককভাবে করছেন না, এর সাথে কিন্তু যোগসাজশকারী আছে, রাজনৈতিক ক্ষমতা আছে, প্রশাসনিক ক্ষমতা, এই ত্রিমুখী আতাত, সেটির কারণে এটা করছেন। কাজে এটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে এটাকে আরো বেশি বিকশিত দেওয়া হবে এবং সেটার দিকে আমরা ধাবিত হচ্ছি। সাদিক আগ্রহ মোহাম্মদ ইমরান হোসেন, কর অঞ্চল 6, সার্কেল 131-এর করদাতা। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে আজও উত্তাল রাজধানীর শাহবাগ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন শিক্ষার্থীরা। পুলিশ তাদের বাধা দিলে ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় দখলে নেয় আন্দোলনকারীরা। এতে বন্ধ হয়ে যায় সব ধরনের যানবাহন চলাচল। বাংলা ব্লকেট কর্মসূচিতে যোগ দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। সহকর্মীদের সহায়তায় জুবাইর রাজিনের প্রতিবেদন। বিকেল 5টার পর শাহবাগ মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে এভাবেই সামনের দিকে এগিয়ে যায় আন্দোলনকারীরা। পূর্বঘোষিত কর্মসূচির কারণে বৃহস্পতিবার দুপুরের পর থেকেই শাহবাগ মোড়ের বিভিন্ন স্থানে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য। 4টার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বিভিন্ন স্লোগানে শাহবাগের দিকে অগ্রসর হতে থাকেন শিক্ষার্থীরা। তবে শাহবাগ মোড়ে ব্যারিকেড দেয় পুলিশ। এতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের কিছু সময় ধস্তাধস্তি হয়। ব্যারিকেড ভেঙে পুলিশ সদস্যদের ঠেলে শাহবাগ মোড় ও মেট্রো রেল স্টেশনের নিচে অবস্থান নেন শিক্ষার্থীরা। পিছু হটতে বাধ্য হন পুলিশ সদস্যরা। এ সময় কিছু শিক্ষার্থীকে পুলিশের সাজোয়া যানের ওপর উঠে উল্লাস করতে দেখা যায়। বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। অন্যদিকে মিছিলের একটি অংশ শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বাংলাদেশে কোটা বৈষম্য চাই না, আমরা শিক্ষার্থীরা চাই মেধার ভিত্তিতে চাকরি হোক। আমি চাকরি না পাই কিন্তু আমার মেধাবী ভাইটি চাকরি পাক। বাংলাদেশের শিক্ষার্থীরা বারবার প্রতারিত হবার কারণে তাদের যে আস্থার ঘাটতি তৈরি হয়েছে, সরকারের প্রতি বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে, এই জন্য কিন্তু শিক্ষার্থীরা দায়ী নন। এই জন্য এই দেশ যারা চালিয়েছেন আগে, এখন যারা চালাচ্ছেন তাদেরই কিন্তু এই দায়টি নিতে হবে। এদিকে ঢাকা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে যাওয়ার সময় নীলক্ষেতে আটকে দেয় পুলিশ। পরে মিছিলটি আবারও ঢাকা কলেজের গেটে ফিরে আসে। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি মিছিল মৎস্য ভবন পেরিয়ে শাহবাগের দিকে আসে। জুবাইর রাজিন, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নেতারা জানান, স্থায়ী সমাধান না পাওয়া পর্যন্ত রাজপথে চলবে কর্মসূচি। নতুন কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেল 4টায় দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার রাত 8টায় শাহবাগের নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ হাসান। আজকে যেটা হলো যে আমাদের বাধা দেওয়া হলো, ভয় দেখানো হলো এবং আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন জায়গা থেকে বাসে করে অছাত্র এনে ক্যাম্পাসে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের কোনো রাজনৈতিক পক্ষ বিপক্ষ এখানে নাই, কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনে কোনো ধরনের যদি বাধা দেওয়া হয় তাহলে কিন্তু আমরা দেখবো না কে বাধা দিচ্ছে আমাদেরকে। সারা দেশে যে হামলা করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে এবং যারা বাধা দিয়েছে তাদের বিচারের দাবিতে আগামীকাল বিকাল 4টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। কোটা বাতিলে 2018 সালে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে দেয়া সংক্ষিপ্ত রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত রায়ে বলা হয়, কোনো পাবলিক পরীক্ষায় কোটা পূরণ না হলে সাধারণ মেধা তালিকা থেকে শূন্যপদ পূরণের স্বাধীনতা থাকবে।
সরকার চাইলে কোটা পদ্ধতি পরিবর্তন ও পরিবর্ধনও করতে পারবে। বিস্তারিত শামীম আক্তারের রিপোর্টে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 30% মুক্তিযোদ্ধা কোটা সহ 56% কোটা বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। আজ সেই রায়ের সংক্ষিপ্ত অংশ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে সরকার চাইলে কোটা বাড়াতে বা কমাতে পারবে। কোটা পূরণ না হলে শূন্য পদে সাধারণ মেধা তালিকা থেকে নিয়োগ দেওয়া যাবে। এই রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফুঁসে উঠেছে। এরই মধ্যে সর্বোচ্চ আদালত থেকে এই রায়ে স্থিতি অবস্থা জারি করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ, যার ফলে 2018 সালের পরিপত্র বহাল রইল। এই কোটা পদ্ধতিটা বিলুপ্ত ছিল গত 5 বছর থেকে। সেই ক্ষেত্রে নতুন করে এখন জাজমেন্ট না পাওয়া পর্যন্ত এটাকে বন্ধ রাখার জন্য আমরা স্টে চেয়েছিলাম। তো আদালত উভয় পক্ষকে শুনানি করে ওনারা স্ট্যাটাসকো দিয়েছেন সাবজেক্ট ম্যাটারে, অর্থাৎ এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। প্রধান বিচারপতি বৃহস্পতিবার আপিল বিভাগের এক শুনানিতে আন্দোলনকারীদের মূল মামলার সঙ্গে পক্ষভুক্ত হওয়ার পরামর্শ দেন। আপনারা আন্দোলনকারীদের তাদেরকে বলেন তারা আদালতে আসুক, আদালতের দরজা তো সবার জন্য খোলা। কাজে আদালতে এসে উনি ওনার আইনজীবীর মাধ্যমে যে কোনো কথা বলতে পারে, গ্রিভান্স চাইতে পারে। ওনার যদি কোনো অপূর্ণতা থাকে, ওনার যদি কষ্ট থাকে, আইনগতভাবে উনি ভিক্টিমাইজ করছে। বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ গত 5 জুন দেয়া রায়ের মূল অংশ প্রকাশ করেন বৃহস্পতিবার বিকেলে। কোটা পুনর্বহালে হাইকোর্টের দেয়া রায় পাওয়ার 3 মাসের মধ্যে সরকারি চাকুরিতে 9ম গ্রেড প্রথম শ্রেণী ও 10ম থেকে ত্রয়োদশ গ্রেড দ্বিতীয় শ্রেণী সরকারি চাকুরির কোটা পুনর্বহালের নির্দেশনা দেয় হাইকোর্ট। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। দেশে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা থাকলেও আতঙ্কে নির্বিচারে মারা পড়ছে সব ধরনের সাপ। এতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে ব্যাপক ফসল হানির শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বন্যপ্রাণী আইনে সাপ মারা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও তা প্রয়োগে কার্যকরী উদ্যোগ নেই বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। মাদারীপুরের শিবচরের চরজানাজাতের বাসিন্দা মমিন শেখ গেল রোববার বাড়ির পাশে দেয়া জালের বেড়ায় কামড়ের শিকার হন রাসেলস ভাইপারের। ব্যথা তীব্র না হলেও ভর্তি হন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে। দীর্ঘ পর্যবেক্ষণের পর বিষক্রিয়ার লক্ষণ না থাকায় অ্যান্টিভেনম ছাড়াই সুস্থ হন তিনি। দেখে দেখে তারা রাসেল ভাই কামড় তোমার দিয়েছে ঠিকই, দাঁত বইছে ঠিকই বইতে পারে, কিন্তু বিষ ঢুকে নাই। একই দিনে উপজেলার চর শেখপুর গ্রামে স্থানীয় বাজার থেকে ফেরার পথে সাপে কাটে সজীব হাওলাদারকে। কিছুক্ষণ পর মাথা ঘুরে পড়ে গেলে নেওয়া হয় হাসপাতালে। সাপে কামড় দিছে, এখন যাও কালকে রাতে আমি আসছি হাসপাতালে, আসার পর আমাকে অ্যান্টিবায়োটিক দিছে, এখন আমি মোটামুটি সুস্থ আছি। স্বাস্থ্য অধিদপ্তরে সারা দেশের তথ্য না থাকলেও রাজশাহী মেডিকেল কলেজে এবছর 73 জন সাপে কাটা রোগী ভর্তি হন। এর মধ্যে রাসেলস ভাইপারে আক্রান্ত 18 জনের মধ্যে 5 জনের মৃত্যু হয়। শঙ্খিনী ও গোখরায় আক্রান্ত 55 জনের মধ্যে মৃত্যু হয় 6 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে 4 ধরনের বিষধর সাপের বিপরীতে কাজ করে এমন পর্যাপ্ত অ্যান্টিভেনম আছে হাসপাতালগুলোতে। মৃত্যু হওয়া অধিকাংশ ঘটনাই ঘটে দেরিতে হাসপাতালে আসায়। অ্যাটলিস্ট উপজেলায় 2টা ডোজ থাকুক, অ্যাটলিস্ট 2টা পেশেন্টের জন্য যাতে ম্যানেজমেন্টরা করতে পারে, এই জন্য আমরা ওখানে 20 ভায়াল অথবা 2টা ডোজ দিচ্ছি। পাশাপাশি যদি কারো হয়তো ইউজ হয়ে যায়, কারো ডিমান্ড হয়ে যায়, কারো যদি জিরো হয়ে যায়, সেক্ষেত্রে আমরা সিভিল সার্জনকে আরো অতিরিক্ত 5টা ডোজ দিচ্ছি যাতে ওরা ফিল আপ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন রাসেলস ভাইপার বিষধর হলেও সবচেয়ে অলস প্রকৃতির। অকারণে এ সাপ মারায় ব্যাপক ফসলহানির শঙ্কা বিশেষজ্ঞদের। ফসলের যে প্রধান ক্ষতিকর প্রাণী ইঁদুর, এই ইঁদুরটা কিন্তু প্রাকৃতিকভাবে দমন করে চন্দ্রবোরা সাপ সহ আমাদের যে সাপগুলো, বড় সাপগুলো, বিশেষত বিষধর সাপগুলো, সেইগুলোই কিন্তু এই ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে। ইঁদুরের সংখ্যা যদি হঠাৎ করে বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের ব্যাপক ফসলহানির একটি আশঙ্কা আছে। বন্যপ্রাণী আইনে সাপ মারা সম্পূর্ণ বেআইনি, তবে নির্বিচারে সাপ মারার বিপরীতে আইন প্রয়োগ না করে সচেতনতা বৃদ্ধিতে সীমাবদ্ধ বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর। আমাদের মাঠ পর্যায়ে যত অফিস আছে, সেই সাথে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কর্মীরা আছে, তাদের মাধ্যমে আমরা তাদের কাছে যাচ্ছি, পৌঁছাচ্ছি এবং এই মেসেজটি দিচ্ছি যে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সাপে কাটার কার্যকরী চিকিৎসা থাকলেও এখনো অধিকাংশ মানুষ ওঝার কাছেই যায়। মৃত্যুর ঘটনায় সাপ মারার প্রবণতা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। এবারও বর্ষা মৌসুমে উত্তাল ব্রহ্মপুত্র। ময়মনসিংহের গৌরীপুরে তীব্র নদী ভাঙন, ফসলি জমি ও বসত ভিটা হারিয়েছে শতাধিক পরিবার।
খুলনা নগরীর টক অব দ্য টাউন আওয়ামী লীগ নেতা আজগর বিশ্বাস ওরফে তারা বিশ্বাস। ভূমি ব্যবসায়ী হিসেবে পরিচিতি তারা বিশ্বাস আটক হয়েছেন ডুমুরিয়া উপজেলার সরাপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি হত্যা মামলায়। মঙ্গলবার তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তারা বিশ্বাসের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি করে পাওনাদারদের টাকা পরিশোধ না করা, গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়েও প্লট বুঝিয়ে না দেয়া, সরকারি জমি দখল সহ নানা অভিযোগ উঠেছে। সহকর্মী নুর ইসলাম রকের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। খুলনা জেলার আওয়ামী লীগ সদস্য আজগর বিশ্বাস, সবাই তারা বিশ্বাস নামেই চেনে। জমি ও প্লট ব্যবসায়ী হিসেবেও তার পরিচিতি বেশ। 5টি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর দায়িত্বে আছেন তারা বিশ্বাস। এগুলো হলো বিশ্বাস প্রপার্টিজ, বিশ্বাস ডেভেলপমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন, বিশ্বাস ফিশ অ্যান্ড এগ্রো, বিশ্বাস মাল্টিমিডিয়া এবং বিশ্বাস অনলাইন। তার রয়েছে 60 লাখ টাকা মূল্যের 2টি প্রাইভেট কার, 50 ভরি স্বর্ণ, নিজ নামে 5 বিঘা কৃষি জমি, 30 শতক অনাবাদি জমি, দালান অ্যাপার্টমেন্ট এবং মৎস্য খামার। তারা বিশ্বাসের বাড়িতে গিয়ে পরিবারে কাউকে পাওয়া যায়নি। এমনকি তার অফিসে বক্তব্য নিতে গেলে অফিসে কেউ নেই বলে জানান সিকিউরিটি গার্ড। আমাদের লোক যদি না থাকে আপনি কার সাথে কথা বলবেন? কেউ নাই। না, তেমন কেউ না। পুলিশের প্রভাব খাটিয়ে নির্যাতন, জমি রেজিস্ট্রি করে টাকা পরিশোধ না করা এবং টাকা নিয়ে প্লট বুঝিয়ে না দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তারা বিশ্বাসকে রেজিস্ট্রি করে দিছি, টাকা আনতে গেলে টাকা দিইনি, আপনাকে জমি নাই। তারা বিশ্বাস বলে যে ওই জায়গা আমার ভাগ্নে টেগনে আছে, তাদের বলে তোমরা সরে যাও, ওনে থাকা যাবে না, ওনে আমি মার্কেট করব। বাসার পাশেই একটা জমি ছিল, জমিটা না দেওয়ার কারণে উনি বিভিন্ন সময় আমাকে পুলিশ দিয়ে তার অফিসে উঠায় নিয়ে গেছে। আমি একটা জমি নিয়েছিলাম 2 বছর আগে, আমার জমিটা বুঝায়ও দেয় না। এরকম আরো অনেক লোকের কাছ থেকে এরকম টাকা পয়সা নিয়ে উনি জমি বুঝায় দিচ্ছে না। সম্প্রতি ডুমুরিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত হয়েছেন তারা বিশ্বাস। এরপর এ উপজেলার সরাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবি গেল 6 জুন খুন হন। এ ঘটনায় তার স্ত্রী শাইলা ইরিন বাদী হয়ে মামলা করেন তারা বিশ্বাসের বিরুদ্ধে। তারা বিশ্বাস খালের ওপর দিয়ে অনুমোদন ছাড়াই কালভার্ট ও রাস্তা করেছেন বলে জানান ডুমুরিয়ার গুটুদিয়া ইউপি চেয়ারম্যান। বিভিন্নভাবে ল্যান্ড ব্যবসায়ীদের আক্রমণের ফলে আমাদের ইউনিয়নে আজকে যারা সাধারণ মানুষ বাড়িঘর করে এখানে বসবাস করছেন তাদের অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে। জমি রেজিস্ট্রি করার সময় অস্ত্র হাতে কালো গাড়ি নিয়ে আসেন তারা বিশ্বাস। বেশিরভাগই গাড়ির কাগজপত্র নেই বলে জানান ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান। উনি যে গাড়িগুলা ব্যবহার করেন ম্যাক্সিমামই হচ্ছে আপনার কাগজপত্রবিহীন এবং কালো গ্লাসের গাড়ি, যে গাড়ির নাম্বার প্লেট থাকে না, এবং হুমকি দামকি দিয়ে অশালীন কথাবার্তাগুলো বলেন। নগরীর রায়মহলের বটতলা এলাকায় আলিশান বাড়ির কাছে রয়েছেন বিশ্বাস প্রপার্টিজের বিশাল অফিস। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই উজানের ঢলে উত্তাল হয় ব্রহ্মপুত্র নদী। এতে নদী পারে বেড়ে যায় ভাঙন। এবছরও ময়মনসিংহের গৌরীপুরে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। এরই মধ্যে ফসলি জমি ও বসত ভিটা হারিয়েছেন শতাধিক পরিবার। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। চোখের সামনেই নদীগর্ভে বসত ভিটা আর ফসলি জমি হারিয়ে এখন ঠিকানাহীন আব্দুল খালেক। পরিবার পরিজন নিয়ে পড়েছেন বিপাকে। শেষ সম্বলটুকু রক্ষাই যেন তার একমাত্র চাওয়া। এই যে জায়গাটা জমিটা আমার সামনে রাস্তায় নামছি, এখন আমি কি করবো, কই যাই, কি করবো? এখন যদি এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী যদি এই বাগমনের ফেরত না নেয়, তা আমি কই যাই? আমি সামান্য একটু জায়গা এখন আছি, এটাও নাই, এটাও নদীর গর্ভে যাওয়ার পথে, হুমকির পথে আছে। নদীর স্রোতে আব্দুল খালেকের মতো পশ্চিম ভাটিপাড়া, উজান কাশিয়ার চর এবং খোদা বক্সপুর গ্রামের শতাধিক পরিবার হারিয়েছেন বসত ভিটা ও ফসলি জমি। ঠিকানা হারিয়ে অনেকে আশ্রয়ের খোঁজে ছুটছেন অন্যত্র। নিতে মনোরুন সবগুলাই নিচে গাওয়ান, আমরা তো জায়গা ঠাই মাই নাই খেয়ে আমরা কিছু না যাইতারি না, কিছু না। ঘর অর্ধেক ভাঙ্গা চুরিয়া এসি আড্ডি গাঙ্গে নিচে গা, জমিন কিছু আছে সব গাঙ্গে। জায়গা নাই, আমার স্বামী নাই, সন্তান দ্বারা লয়ে বেশি রংতালা ফুরছি। ভাঙনের কবল থেকে মানুষকে স্থায়ীভাবে মুক্তি দিতে দায়সারা কাজ না করে টেকসই বেড়িবাঁধের দাবি স্থানীয়দের। বিভিন্ন জায়গায় যোগাযোগ করার পরে জনপ্রতিনিধিদের সাথে আসে, ওনারা পানি উন্নয়ন বোর্ডের লোকজন নিয়ে আসে, আসার পরে কিছু থুক বরাদ্দ দেয়, জিও ব্যাগ ফেলায়, এই দায়সারা কাজ করে চলে যায়। আসলে এই কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এই ভাঙনকে স্থায়ীভাবে সমাধান করতে হলে এখানে স্থায়ী বেড়িবাঁধ দরকার। স্থায়ীভাবে নদী ভাঙন রোধ করা না হয় তাহলে দেখা যাবে যে
আমাদের আবাদি জমিগুলো নদীতে চলে যাচ্ছে। যদিও ভাঙন রোধে টেকসই ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতা দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। ইতিমধ্যে আমাদের কাছে 15 লক্ষ টাকা আমাদের দুর্যোগকালীন যে ইমিডিয়েট যে ক্ষয়ক্ষতি আমরা মোকাবেলা করার জন্য আমাদের কাছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের কাছে 15 লক্ষ নগদ আসছে এবং কিছু আমাদের প্রায় 800 মেট্রিক টন চালও ইতিমধ্যে ত্রাণ চলে এসেছে। ভাঙন কবলিত এলাকায় সুপেয় পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে। এই সমস্যার সমাধানের অপেক্ষায় এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। বৃষ্টি হওয়ায় আবারও অবনতি হয়েছে কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, জামালপুর ও পঞ্চগড়ের বন্যা পরিস্থিতি। এতে টানা 2 সপ্তাহের বন্যায় নাকাল এসব এলাকার দুর্গতরা। এরই মধ্যে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। তবে মৌলভীবাজারে পানি কিছুটা কমলেও বেড়েছে ভোগান্তি। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট। টানা 2 সপ্তাহের বন্যায় নাকাল উত্তরাঞ্চলবাসী। কুড়িগ্রামে এখনো সড়কে হাঁটু পানি, বাড়িতে কোমর পানি, তাই দুর্ভোগের সীমা নেই এখানকার বানভাসীদের। জেলায় 4 শতাধিক গ্রামের প্রায় 2 লাখ মানুষ পানিবন্দী। এসব এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। সেই সঙ্গে যাতায়াতেও বেড়েছে ভোগান্তি। জায়গা আসমু আমরা মেইন রাস্তা আসমু, আসার কোনো বুদ্ধি নেই, এই পানি পাড়ে আসা লাগে। খুব সমস্যার মধ্যে আছি, কোনো ত্রাণও ঢোকে নেই যাবত এদিকে। চলাচল এবার বর্তমান খুব অসুবিধার মধ্যে আছে। জামালপুরে এখনো পানিতে তলিয়ে অনেক এলাকা। টানা 2 সপ্তাহের বন্যায় দুর্গত এলাকায় বানভাসীদের অনেকেরই দিন কাটছে অনাহারে অর্ধাহারে। সেই সঙ্গে গবাদি পশু নিয়েও চরম বিপাকে পড়েছে তারা। এমন পরিস্থিতিতেও সরকারি ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ দুর্গতদের। চেয়ারম্যান আত্মসাৎ করে খেতে আছে, মেম্বার আত্মসাৎ করে খেতে আছে, ব্লক সভাপতি আছে ওনারা খাইতে আছে, কারো বলতে কারো লক্ষ্য নাই, পোলাপান না খায় মরতে আছে। স্কুল কলেজ স্কুল বন্ধ। সভাপতি এখন পর্যন্ত কোনো একটা নগর কাছে খোঁজ খবর নেই। অনেক গরিব মানুষ আছে, আপনারা দেখেন, না খায় মরতে আছে। এদিকে পঞ্চগড়ে ভারী বৃষ্টি হওয়ায় আবারও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতি। এতে প্লাবিত হয়েছে নতুন এলাকা, তলিয়ে গেছে ফসল। চরম দুর্ভোগে এখানকার বানভাসীরা। একবার বন্যা হয়েছে, বন্যার পরে গাড়ার পরে সব নষ্ট হয়ে গেছে। আবার পুরানা রুয়া লাগা হয়েছে, লাগার পরে আবার বন্যা হয়, তারপরে বীজ পাওয়া যাওয়া নেই। পানিবন্দী হয়ে আসি, চুলা ব্যবহার করতে পারি না, টিউবওয়েল ব্যবহার করতে পারি না, বাথরুম যাইতে পারি না। বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট। বাচ্চা কাচ্চা মাদ্রাসা স্কুল কিছুই যাইতে পারে না, রাস্তায় পানি। আর এই দুঃখজনক ব্যাপারে আমরা যে কষ্ট করে হাঁটতেছি, আমাদের পা গুলো পর্যন্ত খাই ফেলতেছে। যমুনা নদীর পানি বাড়ায় আবারও অবনতির দিকে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি। জেলায় পানিবন্দী প্রায় লাখো মানুষ। পানিতে তলিয়ে থাকায় যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন বানভাসীরা। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট। এদিকে মৌলভীবাজারে বাড়ি থেকে নামতে শুরু করেছে পানি। এতে নতুন করে কাদামাটি বাড়িয়েছে সংকট। দুর্গত এলাকায় চর্মরোগ সহ বেড়েছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। চলাচলেও স্থানীয়দের পড়তে হচ্ছে ভোগান্তিতে। ফারিহা ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। ইসরায়েলি আগ্রাসনে গাজায় খাদ্য সরবরাহ ব্যাহত। তীব্র খাদ্য সংকটে 22 লাখেরও বেশি মানুষ। প্রাণ বাঁচাতে অনেকে খাচ্ছেন দুধ পানি। পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ 5 জনের বিষয়ে প্রশ্ন ফাঁসের ঘটনায় ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে চিঠি দিয়েছে পিএসসি। এমন তথ্য জানিয়ে পিএসসি চেয়ারম্যান বললেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে। অন্যদিকে দুদক আইনজীবী খুরশিদ আলম খান জানান, দুর্নীতি দমন কমিশনে যে কোনো অভিযোগ যাচাই বাছাই করে অনুসন্ধান করতে পারে। বিস্তারিত শামীম আক্তারের রিপোর্টে জানাচ্ছেন মাহমুদ হাসান। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পিএসসি সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর স্বীকারোক্তিতে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত অনেকের নাম প্রকাশ করেছেন। গ্রেপ্তার 17 জনের মধ্যে স্বীকারোক্তি না দেয়া 11 আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছে সিআইডি। তাদের সম্পর্কে খোঁজ নেওয়া শুরু হয়েছে। এরই মধ্যে পিএসসির 5 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনকে চিঠি দিয়েছে। আবেদ আলীর দেয়া তথ্যে জানা যায়, সর্বশেষ 45তম বিসিএস এর প্রশ্ন ফাঁসেও জড়িত ছিলেন তিনি। স্বীকারোক্তিতে আরও জানিয়েছেন, বিসিএস এর প্রশ্নের পাশাপাশি পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ে নন ক্যাডার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে চক্রটি।
এ অবস্থায় দুদক আইনজীবী জানান, যে কোনো অভিযোগ যাচাই বাছাই শেষে দুদক আইন 2004-এর আওতাভুক্ত হলে সেই বিষয়ের অনুসন্ধান করবে দুদক। ওনারা যদি সত্যিকারভাবে দিয়ে থাকে চিঠি, এবং চিঠির মধ্যে যদি তথ্যপাত্র থাকে এবং সেটা যদি তফসিলভুক্ত অপরাধের আওতায় পড়ে, অবশ্যই দুর্নীতি দমন কমিশন সেটা যাচাই বাছাই করে অনুসন্ধানের জন্য সেটা পাঠাবে। ওনার আইনের আওতায় যদি পড়ে, কমিশনের আইন 2004-এর আওতায় পড়ে, অবশ্যই উনি যাচাই বাছাই করবে। স্বীকারোক্তিতে আবেদ আলী বলেছেন, তার অন্যতম সহকারী পিএসসির অফিস সহায়ক সাজেদুল ইসলাম। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। এদিকে প্রশ্ন ফাঁসের কথা অস্বীকার করলেও ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে পিএসসি। এমনকি সেই অপরাধের দায়ে বহিষ্কার করেছে সংস্থাটির 5 কর্মকর্তাকে। বাতিল করা হয়েছে রেলের নিয়োগ পরীক্ষা। এমন দ্বিমুখী কর্মকাণ্ডে বেরিয়ে আসছে সাংবিধানিক প্রতিষ্ঠানটির ভেতরের অস্থিরতার চিত্র। বিশ্লেষকরা বলছেন, প্রতিষ্ঠানটির এমন কাজে অনাস্থা বাড়বে চাকরি প্রত্যাশীদের। আরও জানাচ্ছেন মাজহারুল ইসলাম। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ হয়, গেল এক যুগে বিসিএস ক্যাডার এবং নন ক্যাডার মিলিয়ে 30টিরও বেশি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসি থেকেই, যার সাথে জড়িত খোদ প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা কর্মচারী। এমন খবর প্রকাশের পরপরই ক্ষোভে ফেটে পড়েন চাকরি প্রত্যাশীরা। এখন পিএসসির চেয়ারম্যান সাহেব যদি এইটা অস্বীকার করে, আসলে তার দায়িত্বশীলতার জায়গা থেকে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। যেহেতু তিনি পিএসসির চেয়ারম্যান, সেক্ষেত্রে তিনি এই ধরনের গাফিলতি কোনোভাবেই অস্বীকার করতে পারেন না, এবং আমরা অবিলম্বে তার পদত্যাগ দাবি করছি। এক যুগেরও বেশি এর জায়গাটায় নিয়োগ বাণিজ্য হয়ে আসতেছে এবং খোদ স্বয়ং তারাই সরাসরি সম্পৃক্ত থাকতেছে। তো সেখানে আসলে এটা প্রশ্ন থেকেই যায়, এবং এই নিউজটা যেই শুনছে সেই চমকে উঠছে। এতদিন পর্যন্ত আমরা আমাদের জুনিয়রদেরকে বা আমাদেরকে বলে আসছি যে না, আমাদের একটা ভরসার জায়গা আছে, কিন্তু দিন শেষে সেই জায়গাটা যখন এইরকম সর্ষের মধ্যেই ভূত পাওয়া যায়, তখন আসলে আর কিছু বলার থাকে না। যদিও পিএসসির চেয়ারম্যানের দাবি, প্রশ্ন ফাঁসের কোনো ঘটনাই ঘটেনি। যে 33টা পরীক্ষার কথা বলা হয়েছে গত 12 বছরের, তো 12 বছরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আমাদের অনেকেই কর্মরত এখানে ছিলেন। কোনো দিন ওই পরীক্ষাগুলোর সম্পর্কে পরীক্ষা চলমান অবস্থায় অথবা পরীক্ষার পরবর্তী সময় কখনো কোনো মহল থেকে আপনাদের দিক থেকে কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি। সুতরাং এটাই প্রমাণিত যে পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে হয়েছে। যদি না হতো তাহলে তখনই সেটা উচ্চারিত হতো। নিজেদের দায়মুক্তির কথা বললেও ঘটনা তদন্তে এক যুগ্ম সচিবকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করেছে প্রতিষ্ঠানটি। এমনকি প্রশ্ন ফাঁসের অভিযোগে জড়িত 5 কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করতে দুদকেও চিঠি দিয়েছে তারা। বিশ্লেষকরা বলছেন, প্রশ্ন ফাঁস কাণ্ডে নিজেদের দায় অস্বীকার করতে পারে না সংস্থাটির চেয়ারম্যান, তাই দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ বাতিল করা উচিত ফাঁসকৃত প্রশ্নের নিয়োগ পরীক্ষাও। তবে এটা সম্পূর্ণ অসম্ভব সেটা মনে করি না। যদি যে প্রক্রিয়াটা শুরু হবে এখন, এই অনুসন্ধান তদন্ত প্রক্রিয়া, সেটি যদি সুষ্ঠু এবং পর্যাপ্ত রোবাস্টলি করা যায়, তাহলে এই যে ফাঁসের ফলে, প্রশ্ন ফাঁসের ফলে তার সুবিধাভোগী হয়ে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং নিযুক্ত হয়েছেন, তাদেরকেও চিহ্নিত করা সম্ভব। সেক্ষেত্রে তারা কিন্তু দায় এড়াতে পারবেন না, কারণ তারা এখানে জালিয়াতির একটা অংশীদার হয়েছেন। চাকরি প্রত্যাশীরা বলছেন, পিএসসির চেয়ারম্যান একদিকে প্রশ্ন ফাঁসের কথা অস্বীকার করছেন, অন্যদিকে অভিযুক্তদের বহিষ্কার করছেন। এতে করে প্রতিষ্ঠানটির প্রতি তাদের আস্থা আরও কমবে। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন সহ 4 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও 2 জন। বৃহস্পতিবার রাতে শেরপুর উপজেলার ধরমোকাম এলাকার ঢাকা বগুড়া মহাসড়কে দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সিরাজগঞ্জ থেকে যাত্রী নিয়ে বগুড়ার শেরপুরে যাওয়ার পথে সিএনজি অটোরিকশাকে চাপা দেয় একটি ট্রাক। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে গিয়ে হতাহতের এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত 4 জনের 3 জনই একই পরিবারের সদস্য। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের বোমা বর্ষণ ও অবরোধের ফলে গাজায় খাদ্য সরবরাহ মারাত্মকভাবে কমেছে। এতে 22 লাখেরও বেশি জনসংখ্যার সিংহভাগই তীব্র খাদ্য সংকটে রয়েছে। খাবারের অভাবে অনেকেই খাচ্ছেন তুত পাতা। আরও জানাচ্ছেন রজনী রহমান। চারদিকে ধ্বংসস্তূপ, এরই মধ্যে যে কোনো সময় হতে পারে বোমা হামলা।
তীব্র খাদ্য সংকটে ঝুঁকি নিয়েই খাবারের সন্ধানে যাচ্ছেন আহমেদ আল শানবারি। সঙ্গে রয়েছে তার 3 সন্তান। সন্তানদের নিয়ে খাদ্যের উদ্দেশ্যে গাছ থেকে সংগ্রহ করছেন তুতপাতা। 9 মাস হয়ে গেছে, এখনো যুদ্ধ চলছে। আয় করার কোনো রাস্তা নেই আমাদের। 8 জনের একটি পরিবার আমার। কোনো উপার্জন ছাড়া পরিবারের মানুষকে কি খাওয়াবো জানি না। যা পাচ্ছি তাই খাচ্ছি, ধৈর্য নিয়ে আছি। সৃষ্টিকর্তা আমাদের সাহায্য করবেন। সংগ্রহ করা তুতপাতা রান্না করে খাবারের উপযোগী করছেন তার স্ত্রী ফাতিমা। এই পাতা আসলে প্রাণীদের খাবার, কিন্তু আমাদের কিছুই করার নেই। এর মধ্যে কোনো স্বাদ নেই, খুব তেতো। খেতে যেন কষ্ট কম হয় তাই মশলা ও অল্প চাল দিয়ে সেদ্ধ করেছি। বেঁচে থাকার জন্য গাজার উত্তরাঞ্চলের অনেকেই ঘাস খাচ্ছে। সুপেয় পানিরও রয়েছে ব্যাপক সংকট। ক্ষুধা ও তৃষ্ণায় মারা যাচ্ছে অসংখ্য মানুষ। জাতিসংঘের জরুরি ত্রাণ বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, অনাহারে থাকা গাজাবাসীর বিশাল অংশ দুর্ভিক্ষের মধ্যে রয়েছে, যার পরিণতি হতে পারে ভয়াবহ। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। পিএসসির আবু জাফর কারাগারে থাকলেও চলছে স্ত্রীর নামে কোচিং সেন্টার। ছুটির দিনে ক্লাস নিয়ে নিজেই প্রশ্ন ফাঁস নিয়ে নানা আলোচনা। এবারে সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগ। তদন্ত শেষে ব্যবস্থা নেবে এনবিআর। সরকারকে কঠোর তদারকির পরামর্শ। কোটা নিয়ে স্থায়ী সমাধানের দাবিতে আন্দোলন অব্যাহত। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় অবরোধ। আজ সব ক্যাম্পাসে বিক্ষোভ। রাসেল ভাইপার আতঙ্কে নির্বিচারে মারা হচ্ছে সাপ। প্রাকৃতিক ভারসাম্য নষ্টের আশঙ্কা। বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরকে ভূমিকা রাখার দাবি। এবং খুলনার টক অফ দ্য টাউন আওয়ামী লীগ নেতা তারা বিশ্বাস ইউপি চেয়ারম্যান রবি হত্যা মামলায় গ্রেফতারের পর আসছে একের পর এক অভিযোগ। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন।